ইতিহাসের সর্বোত্তম বললেন প্রধান উপদেষ্টা। গড়বে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়ার মাইলফলক। প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি। সংবিধান পরিবর্তনের দাবি, জাতীয় ঐক্যমত্যই লক্ষ্য, জানালেন আলী রিয়াজ। গণতন্ত্র চাপিয়ে দেওয়ার বিষয় নয়, চর্চা করতে হয় বলছে বিএনপি। জন আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান। এবং গণহত্যার বিচার এবং সংস্কার না করে নির্বাচন মেনে নেবে না জনগণ বলছে জামায়াত। ফ্যাসিবাদ এখনো বিদায় না হওয়ার অভিযোগ। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে। আপনারা শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া। আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বোত্তম, এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তিনি। জানান, আসন্ন নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক, যা দেশের গণতান্ত্রিক যাত্রায় মাইলফলক হিসেবে বিবেচিত হবে। প্রতিনিধি দলে ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোশালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারেন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই। এ সময় স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশা জানান তারা। প্রধানমন্ত্রী শাসিত নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে দলটির পরামর্শ, এক ব্যক্তি যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হতে না পারেন। সংবিধানে আদৌ কোনো মূলনীতি থাকা দরকার কিনা এ নিয়ে প্রশ্ন তুলে গণভোটের দাবি জানিয়েছে এনসিপি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে সংস্কার কমিশনগুলোর ১৬৬টি সুপারিশের উপর মতামত তুলে ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংরক্ষিত নারী আসন, অর্থ বিল এবং সরকারের প্রতি অনাস্থা বাদে অন্যান্য বিষয়ে ৭০ নম্বর অনুচ্ছেদ সংস্কারে বিশেষ জোর দেয় দলটি। কোনো ব্যক্তির পরিবর্তন নয়। এদিন বিকেল 4:45টায় বৈঠক মুলতবি হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন করে অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন তারা। দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, টার্ম লিমিট থাকবে 2 বার সর্বোচ্চ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার, সেটার প্রস্তাবনা দিয়েছি। সংবিধানের মূলনীতির নামে ক্ষমতাসীন দল নিজেদের ইচ্ছা চাপিয়ে দিত বলে মনে করে এনসিপি, তাই মূলনীতি বাতিল চায় তারা। আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে সংবিধানে দলীয় মূলনীতির মাধ্যমে আসলে নিজেদের দলীয় রাজনৈতিক অবস্থানকে চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে আসলে আমরা সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন রেখেছি, যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কিনা। স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাবও দিয়েছে এনসিপি। দলটির সদস্য সচিব আখতার হোসেন জানান, নির্বাচন পেছানোর পক্ষে নয় এনসিপি। আমরা প্রলম্বিত করার পক্ষপাতী নই। বিচার এবং সংস্কার তার দৃশ্যমানতা নিশ্চিত করার মধ্য দিয়েই নির্বাচনের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন। আর কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত তা চিহ্নিত করা হচ্ছে। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেয়া হয়েছে, সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। রোববার বিএনপির সঙ্গে আবারও বৈঠকে বসবে ঐকমত্য কমিশন। 23 এপ্রিল জামায়াত ইসলামীর মতামত নেওয়া হবে। পরে ধারাবাহিকভাবে অন্যান্য দলের সঙ্গেও বসবে কমিশন। নির্বাচনের আগে দলগুলোকে এসব বিষয়ে এক ছাতার নিচে আনার লক্ষ্য ঐকমত্য কমিশনের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপের বিষয়ে খোঁজ খবর রেখেছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। এই মুহূর্তে স্টুডিওতে আমার সাথে যুক্ত আছেন তিনি, আমি সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মোহনা, কেমন আছেন? জি ভালো।
মোনা কিছুক্ষণ আগে আপনার রিপোর্টটি দেখলাম এবং সেখানে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন। তো এই সংলাপের আসলে বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেশ কিছুই আপনি হয়তো বা জানতে পেরেছেন। সংস্কার কমিশনের সুপারিশের উপর এনসিপির তুলে ধরা যদি আরো মতামত আপনার কাছে থাকে সেগুলো যদি আজকে যে বৈঠকটি হয়েছিল পূর্ব নির্ধারিত বৈঠক, সেই বৈঠকে 166টি সংস্কার সুপারিশের মধ্যে আমরা যতদূর জেনেছি যে 129টির সংস্কার সুপারিশের সাথে একমত পোষণ করেছে জাতীয় ঐক্য কমিশনের সাথে একমত পোষণ করেছে এনসিপি। আর তাছাড়াও এই 166টি সুপারিশের বাইরেও নানা ধরনের সুপারিশ নিয়ে আরো নতুন নতুন সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে সংবিধানের মূলনীতি থাকবে কি থাকবে না এমন একটি প্রশ্ন এসেছে, যেখানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বারবার বলছেন যে সংবিধানের যে মূলনীতি, সেই মূলনীতির দিয়ে যদি ফ্যাসিবাদ তৈরি হতে পারে তাহলে এই সংবিধান দিয়ে কিভাবে হতে পারে, বা এই সংবিধান দিয়ে নতুন যেই আকাঙ্ক্ষা, নতুন যেই বাংলাদেশ গড়ার স্বপ্ন, তা বা ফ্যাসিবাদ মুক্ত যেই শাসন ব্যবস্থা তৈরি করার স্বপ্ন, তা কিভাবে বাস্তবায়ন হতে পারে তা নিয়ে প্রশ্ন রাখছে। তো সেখানে তারা মনে করছে সংবিধান থাকা না থাকা চেতে এটা আরো গুরুত্বপূর্ণ, এটাকে নতুন কাঠামোর মধ্যে কিভাবে আনা যায় তা নিয়ে তারা আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা করেছে। এই ছাড়াও আপনাদেরকে জানাতে চাই যে সেখানে এক পর্যায়ে দলটির যে সদস্য সচিব আক্তার হোসেন ছিলেন, তিনি জানিয়েছেন যে নির্বাচনে যাবার বিষয়টি নিয়ে সে বলেছেন যে যারা ফ্যাসিবাদী শক্তি ছিল এবং যারা গণহত্যা, জুলাই গণহত্যার সাথে জড়িত, তাদের বিচার এবং সংস্কার শেষে একটি দৃশ্যমান রোডম্যাপ না দেওয়া পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, এবং এই বিষয়ে তারা জানিয়েছেন। এছাড়াও আমার কাছে তাদের যে সংস্কারের সুপারিশমালা, সেগুলো থেকে আমি কয়েকটি আপনার কাছে তুলে ধরতে চাই। তারা চাচ্ছেন যে এবার তারা যে নতুন বিষয়টি বা যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি যে তারা নিম্নকক্ষে 100 নারী আসন থাকার বিষয়ে ওনারা যা চেয়েছেন, সুপারিশ দিয়েছেন, এবং সেক্ষেত্রে সরাসরিভাবে আর কি প্রত্যক্ষভাবে নির্বাচনে নারীদের অংশগ্রহণের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করতে হবে, এবং উচ্চকক্ষে দলের প্রাপ্ত আসনে 33% নির্দলীয় ব্যক্তি ও 25% নারীদের জন্য বরাদ্দ রাখার কথা জানিয়েছেন, এবং উচ্চকক্ষের জন্য সর্বনিম্ন বয়স ধারণ করেছেন 33 বছর, এবং শিক্ষাবিধান থাকতে পারার যে বিষয়টি, শিক্ষাগত যোগ্যতার বিধান না রাখার পক্ষে ওনারা আছেন। এছাড়া ওনারা যে জানিয়েছেন যেসব সুপারিশ সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয়, নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে সরকারি এগুলো করতে পারবে। আর এখানে তিনি বারবার বলেছেন যে ডেপুটি স্পিকার একজনই হওয়া উচিত এবং তার বিরোধী দল থেকে, আর প্রধানমন্ত্রী সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন, তবে মন্ত্রিসভার ক্ষেত্রে প্রথমজন হলে ভালো, উনি জানিয়েছেন। এবং আরো বলেছেন যে প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্যের উপর কিন্তু তার নাহিদ ইসলাম বারবার কিন্তু মৌলিক সংস্কারের কথা বলছেন। মৌলিক সংস্কার বলতে মূলত তারা বুঝিয়েছেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্য, যে ক্ষমতা কেবলমাত্র একজনের হাতে কুক্ষিগত না থেকে ক্ষমতা সুষম বন্টন তারা চেয়েছেন। এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে এছাড়া তারা চাইছেন যে পরপর 2 বার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যেন না হয়, সেই বিষয়টিও বলা হয়েছে। এছাড়াও আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আর্টিকেল 70, সেই 70 ব্যাপক সংস্কার তারা চেয়েছে, যেখানে সংসদীয় আসনের মধ্যে ক্ষমতার বিষয়টি, এখানে অর্থ বিল এবং অনাস্থা ভোট, অর্থাৎ আপনি অর্থ বিল এবং অনাস্থা ভোট ছাড়া দলীয় সিদ্ধান্তের বাইরে আপনি মতামত দিতে পারবেন। এতদিন হয়ে আসতো হয়তো দলীয় সিদ্ধান্তের বাইরে মতামত দেওয়া যেত না, কিন্তু তারা চাচ্ছেন যেন দলীয় সিদ্ধান্তের ব্যাপারে মতামত দেওয়া যায়, যেন সেই পূর্ণাঙ্গ স্বাধীনতা থাকে, ব্যক্তি স্বাধীনতাও থাকে, সেই সাথে ন্যায্য অন্যায্যের বিষয়টিও নিজ দলের হলেও তারা নিজেরা তুলে ধরতে পারেন। এক্ষেত্রে যেন জনগণের আকাঙ্ক্ষা বা জনগণ যে কারণে দ্বিতীয়বার স্বৈরশাসনকে হটানোর জন্য এসেছেন, তা যেন সফল হয়, জন আকাঙ্ক্ষা যেন পরিপূর্ণতা লাভ করে। আরেকটি বিষয় তারা বলছেন, জাতীয় এনসিসি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল ওনারা হওয়ার একটা প্রস্তাবনা দিয়েছেন, অর্থাৎ নির্বাচন হওয়ার আগে নির্বাচনকালীন সরকার কিংবা অন্তর্বর্তী সরকারের বদলে এনসিসি কিংবা অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি স্বাধীন নির্বাচন কমিশন বা নির্বাচন যারা করবেন তার জন্য একটি সরকার গঠনেরও তারা তাগিদ দিয়েছেন। কোয়েশ্চেন যেটা ছিল সেটা আপনি অ্যান্সার দিয়ে দিয়েছেন। আমি এটার সংলাপের বাইরে যদি বলি যে বিএনপি বলেছে যে জন আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারকে আরো একটু আন্তরিক হওয়ার, এই বিষয়টি নিয়ে কি আপনি কোনো আরেকবার যদি বলতেন? বিএনপি আসলে জন আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারকে আরেকটু আন্তরিক হওয়ার যে বিষয়টি বলেছে, যে এই বিষয়টি আর এই বিষয়ে কোনো তথ্য দিতে পারবেন কিনা? জন আকাঙ্ক্ষার বিষয়টি যদি আপনি বলেন, বিএনপির বিষয়টি হয় কি তারা বলছেন, কিন্তু আবার গতদিন জনাব নাহিদ ইসলামও বলেছেন যে এই মাঠ প্রশাসন সম্পূর্ণ বিএনপির হয়ে এক পেশে কাজ করছেন। তো রাজনৈতিক দলের মধ্যে তো এইরকম কাদা ছড়াছড়ি আপনারা জানেন থাকবেই, যে আসলে
ফলে ওনারা সম্পূর্ণরূপে কাদা ছড়াছড়ি করছেন যে তা না। এখানে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি অন্তর্বর্তী সরকারকে বলছে, এখানে বিএনপিও বলছে, ওখানে নাহিদ ইসলাম বলছে বিএনপি অন্তর্বর্তী সরকার মাঠ প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে, এখানে বিএনপি আরো সহনশীল হতে বলছে। তো সেক্ষেত্রে এরকম থাকবেই, তবে সরকার কি পদক্ষেপ নেবে সেটাই বিষয়। অসংখ্য ধন্যবাদ মোহনা। আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা আমার সাথে স্টুডিওতে যুক্ত ছিলেন। গণতন্ত্র চাপিয়ে দেওয়ার বিষয় নয়, এর চর্চা করতে হয়, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভারত, চীন, আমেরিকা নয়, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এদেশের জনগণই। শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, স্বল্প সময়ে সব সংস্কার সম্ভব নয়, তাই কিছু সংস্কার হাতে নেওয়া হয়েছে, যেখানে বেশি গুরুত্ব পেয়েছে ব্যাংকিং সেক্টর। নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে আমরা বাকিটা জানছি। শনিবার সকালে রাজধানী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজন করা হয় রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের দূরদৃষ্টিতে ক্ষমতায়ন বাংলাদেশ নেতৃত্ব শীর্ষক আলোচনা সভা। বক্তারা বলেন, দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। Government, they have to understand that what is the future need of this country. The future need of this country is to focus on the right direction of transforming the youth generation. অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে অর্থ উপদেষ্টা বলেন, স্বল্প সময়ে সব সংস্কার সম্ভব নয়, তবে ব্যাংকিং খাতকে গুরুত্ব দিয়ে বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। We are trying to reform some of this sector, basically the banking sector. You must have seen the Bangladesh Bank has taken some steps to reorganize the bank, changing the chairman, and for the Ministry of Finance, we have changed the bank directors in the state-owned banks. আর বিএনপি মহাসচিব বলেন, ভারত, চীন, আমেরিকা এসে দেশের ভবিষ্যৎ গড়ে দিতে পারবে না, নিজেদের ভবিষ্যৎ নিজেদেরই তৈরি করতে হবে। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র চাপিয়ে দেওয়ার বিষয় নয়, তার চর্চা করতে হবে। একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না, চর্চা করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য আর টেলিভিশন টকশো দেখে জনগণ হতাশ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন মনে করছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার আশা, জন আকাঙ্ক্ষা পূরণে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেবে সরকার। বিকেলে গুলশানে কার্যালয়ে 12 দলীয় জোটের বৈঠক শেষে একথা জানান তিনি। বলেন, 12 দলীয় জোটের সঙ্গে অনেকগুলো বিষয়ে একমত হয়েছে বিএনপি। এ সময় 12 দলীয় জোটের চেয়ারম্যান মুস্তফা জামান হায়দার বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব। বিভ্রান্তি এড়াতে সুস্পষ্ট রোডম্যাপ দাবি করেন তিনি। পাশাপাশি প্রশাসনে থাকা ফ্যাসিস্টদের অপসারণ ও জুলাই অগাস্ট গণহত্যার বিচার দাবি করেন জোট চেয়ারম্যান। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে বা ডিসেম্বরে নির্বাচন হবে, এরকম একটা ধরে নিয়ে একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত। ফ্যাসিবাদী যে রাজনৈতিক দলটির নেতৃত্বে মানবতা বিরোধী অপরাধ করেছে যারা, তাদের দ্রুত বিচার করা উচিত আমরা বলেছি। প্রধান উপদেষ্টা আগেও যে কথা বলেছেন, সেদিনের বৈঠকেও তার রিটারিয়েট করেছেন। ওনার বক্তব্যে তিনি যে অটুট রয়েছেন, অটল রয়েছেন, সেটা ভালো কথা, কিন্তু এটা ডিসেম্বরের মধ্যে করার জন্য আমাদের সনির্বন্ধ অনুরোধ। নির্বাচনের আগে খুনিদের বিচার দৃশ্যমান এবং প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এর আগে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। লালমনিরহাটে এক জনসভায় তিনি আরো বলেন, ফ্যাসিবাদের পতন হলেও দেশে চাঁদাবাজদের দৌরাত্ম্য কমেনি। হাসান আল মাহমুদের রিপোর্ট। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার ও সংস্কার শেষে নির্বাচনের দাবিতে প্রথমবারের মতো দলীয় প্রধানের উপস্থিতিতে জনসভা করেছে লালমনিরহাট জেলা জামায়াত। এতে অংশ নিয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গণহত্যাকারীদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচন দেশের জনগণ মেনে নিবে না। খুনিদের বিচার
এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। ফেসিবাদের পতন হলেও দেশে এখনো ফেসিবাদ নির্মূল হয়নি জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ফেসিবাদীদের পতন হয়েছে, কিন্তু ফেসিবাদ এখনো বিদায় নেয় নাই। এই দল যারা করতেন, সরকারের ইশারা ইঙ্গিতে যারা মানুষের উপর জুলুম করেছেন, আশা করি তারা এখন বুঝতে পেরেছেন জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কখনো কেউ পার পায় না। কোনো ধরনের গড়িমসি ছাড়া জামাত নেতা এটিএম আজহারের মুক্তি দাবি করেন ডাক্তার শফিকুর রহমান। এদিকে শনিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। এ সময় রাজনৈতিক দলগুলো শহীদদের তালিকা দীর্ঘ করার চেষ্টা চালিয়ে গেলেও তারা কতটুকু পাশে দাঁড়িয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেন মহানগরীর আমির। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদরাত। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। ইন্টারপোলের কাছে আলাদা 3টি ধাপে আবেদন করার কথা জানিয়েছে পুলিশের ন্যাশনাল সেন্টার ব্যুরো এনসিবি। শেখ হাসিনা ছাড়া অন্যান্যরা হলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, ঢাকা দক্ষিণ সিটির মেয়র, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ পিপু, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সর্বস্তরের নারীর প্রতি বৈষম্য বিলুপ্তির সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া প্রতিবেদনে নানা সুপারিশ করেছে তারা। শনিবার বিকেলে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান শিরিন পারভিন হকের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। এসব সুপারিশ বাস্তবায়নে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সুপারিশমালা তুলে ধরেন শিরিন পারভিন হক। সব সেবা প্রতিষ্ঠানকে নারী বান্ধব করার দাবি জানিয়ে তিনি বলেন, বিকেন্দ্রীকরণের মাধ্যমে তৃণমূলের নারীদের কথা তুলে ধরার ব্যবস্থা করতে হবে। সেখানে নারীর অধিকার, সহিংসতা মুক্ত সমাজ, নারী শ্রমিকের অধিকার, সুস্বাস্থ্য নিয়েও নানা প্রস্তাবনা রয়েছে। ভাষার ক্ষেত্রেও আমাদের কিছু পরিবর্তনের দাবি আছে। আমরা ধর্ষিতা শব্দটা শুনতে চাই না। 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা আর শুনতে চাই না। গাজীপুরের টঙ্গীতে বাসার ভেতরে 2 শিশুর হত্যার ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন নজরুল ইসলাম। নজরুল, 2 শিশু হত্যার বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে এবং কি বলছে আসলে পুলিশে নিয়ে? জ্যোতি, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে টঙ্গীর আরিসপুর এলাকায় নৃশংস যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের কিন্তু তার প্রাথমিকভাবে পুলিশ কিন্তু ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ক্যামেরা এবং ফুটেজ তথ্য সংগ্রহ করে এবং আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় কিন্তু এবং পারিবারিক এবং আশপাশের লোকের সাক্ষ্য অনুযায়ী সেটা প্রমাণ পেয়েছে যে শিশু দুটিকে হত্যা করেছে তার মা, এবং তার মাকে কিন্তু এই কারণে কিন্তু গতকালকে কিন্তু তারা আটক করে জিজ্ঞাসাবাদে কিন্তু তিনি স্বীকার করেছেন, অর্থাৎ আলেয়া স্বীকার করেছেন যে হত্যাকাণ্ড তিনিই ঘটিয়েছেন। বটি দিয়ে কুপিয়ে তার 2টি সন্তানকে, আপনি জানেন মালেহা এবং আর আব্দুল্লাহ, 2টি অবুজ সন্তানকে কিন্তু তিনি হত্যা করেছেন, সেটা কিন্তু পুলিশের কাছে স্বীকার করেছেন। তবে পুলিশ জানিয়েছেন, আমাদের সংবাদকর্মীদের সাথে জানিয়েছেন যে গতকালকে পূর্ব আরিসপুর যে নৃশংস যে ঘটনাটি ঘটেছে এর জন্য কিন্তু তার মা দায়ী, এবং তার মা স্বীকারোক্তিতে যেটা জানিয়েছেন, পুলিশকে জানিয়েছেন যে সেটা সে করেনি এবং তাকে জিনের নির্দেশনায় সে তার 2টি অবুজ সন্তানকে হত্যা করেছে। তো আপনি জানেন এই ঘটনায় কিন্তু আলেহার স্বামী অর্থাৎ
অবুঝ দুই সন্তান যে হত্যা করা হয়েছে, তার বাবা বাদী হয়ে আব্দুল বাতেন বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় কিন্তু একটি হত্যা মামলা দায়ের করেছেন। কিন্তু একজনকে কিন্তু গ্রেপ্তার দেখিয়ে তাকে দেখানো হয়েছে, একজনকে হত্যাকারী হিসাবে দেখানো হয়েছে, আর অজ্ঞাত বেশ কিছু জনকে আসামি করে কিন্তু একটি মামলা দায়ের করা হয়েছে। আপনি জানেন যে গত 2 দিন ধরে কিন্তু এই ঘটনায় কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু ব্যাপক নাড়া দিয়েছে। এটা আজকেও কিন্তু আমরা ঘুরে দেখেছি, এলাকায় মানুষ কিন্তু নিস্তব্ধ এবং মানে আজকে কিন্তু এই 2টি শিশুকে ফ্ল্যাটের মধ্যে বটি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে সেই ঘটনায় কিন্তু এলাকায় আপনার ব্যাপক আলোর মানে অন্ধকার মানে একটি ঘটনা, এই জায়গায় ঘটনার পর থেকে কিন্তু সবকিছু মানে আপনার স্থবিত হয়ে পড়েছে আশপাশের এলাকা এবং ভারী হয়ে রয়েছে সেই এলাকা। তো আমরা যেটা জানতে পেরেছি, পুলিশ কিন্তু অধিকতর তদন্তের জন্য কিন্তু তারা আরো সময় চেয়েছেন এবং ঘটনা কেন হত্যা করা হয়েছে, কি কারণে হত্যা করা হয়েছে সেটা কিন্তু উদ্ঘাটনের চেষ্টা করছেন পুলিশ। তো গাজীপুরের পূর্ব থানায় কিন্তু এই হত্যা মামলা নিয়ে কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তো এই ছিল আমার কাছে টঙ্গী এলাকা থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুরের টঙ্গী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। দেখছেন সংবাদ রাত।